নমস্কার দর্শক, আমাদের স্যারের মন খুব খারাপ। তার কপালে এখন চিন্তার ভাঁজ। এখন দর্শক, চিটিংবাজি করে পাওয়া কোনো জিনিস দীর্ঘস্থায়ী হয় না এবং ইউনূসকে ছাড়াও যাবে না। এই সরকারের মধ্যে ইউনূসকে তো রাখাই যাবে না, ভারতবর্ষের সঙ্গে যা তারেক রহমানের চুক্তি হয়েছে। ফলে তার এখন খুব মন খারাপ হয়েছে। তিনি এখন উদাসীন হয়ে এখন ভাবছেন কোন জায়গায় যাবেন। তিনি চিটিংবাজ, তার প্রচুর অর্থ আছে, তার অন্যত্র বাসস্থান তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেখানে গেলে এত সুযোগ সুবিধে, লোক লস্কর, একেবারে সরকারি পয়সায় একেবারে মোৎসব করা, চর্বচস্য লেজ্জ পেয় খাওয়া, এগুলো তো আর জুটবে না। তারপর 50টা চাকর বাকর, তারপরে তো সহায়তাকারী লোকজন, তারপরে এত লোকের ভিড়। এখনই তো ভিড় তো কমে গেছে, এরপরে একাকী নির্বাসনে থাকতে হবে, সেটা ভেবে তার অন্তরাত্মা কেঁপে উঠছে। হা হা হা। আপনারা হয়তো হাসছেন, আপনারা ভাবছেন যে লোকটার এরকমই হওয়া উচিত ছিল, কিন্তু ইউনূসের কাছে এটা একটা ত্রাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, ইউনূস কোথায় যাবে সে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু পলায়ন তো জারি আছে। আমি কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম নাম ধরে ধরে এরা সব পালাবে। আমি নামগুলো আবার বলছি, মিলিয়ে নিন এরা সব কারা কারা পালিয়েছে আর কারা কারা লাইনে আছে। কালকে তারা সব টিকিট কাটা আছে, সব পটাপট একেবারে পালাবেন। ধর 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 এবার ধরে যদি আটকাতে পারেন, দেখুন বিমানবন্দর ঘিরে রাখুন। এরা এই চিটিংবাজগুলো প্রচুর পয়সা লুটপাট করেছে, লুটপাট করে এখন কাটার ধান্দা করছে। আমি বলেছিলাম উপদেষ্টার বিশেষ সহকারী দুজন আছে, আবু তৈয়েব এবং লুৎফে সিদ্দিকী, এরা দুজনে পালাবেন। তা অলরেডি এরা দুজনে পালিয়ে গেছেন অলরেডি। আচ্ছা, বাকি যে 9 জন জানিয়ে দিয়েছিলেন তারা পালাবেন, তারা হচ্ছেন সালাউদ্দিন অর্থ, রিজওয়ানা পরিবেশ, যিনি বড় বড় কথা বলেছিলেন আমি অন্তত পালাবো না, তিনিও পালাবেন, আগামীকালই হয়তো পালাবেন। শারমিন মুর্শেদ ওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশমেন্ট, ফরিদা আক্তার লাইভস্টক, ফারুকি আজম অর্থ ও মুক্তিযুদ্ধ উপদেষ্টা, জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি সম্ভবত বাইরে চলে গেছেন। তৌহিদ হোসেন, তিনি বলেছিলেন আমি পালাবো না, আমি থাকবো, তিনিও কালকে হয়তো হাওয়া হয়ে যাবেন, কারণ তার পরিবার কিন্তু চলে গিয়েছে। আচ্ছা, খলিলুর রহমান, সে তো এনেছে, সে তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি তো যাবেনই। আর শেখ বশির বিমান ও বাণিজ্য। এছাড়াও আরো একজন রিজাইন দিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আপনাদের আইজিপি। আমি বলেছিলাম তিনি পালিয়ে যাবেন, তিনি চলে যাবেন, তিনি জানিয়ে দিয়েছিলেন। তিনি 15 তারিখ তিনি রেজিগনেশন দিয়েছেন এবং সেটা অ্যাকসেপ্ট হয়েছে। তিনি বলেছেন অ্যাকসেপ্ট না করলে আমি ছেড়ে বেরিয়ে যাব, আমার আর কোনো দায় থাকবে না, কারণ আমার আর 8 মাস বাকি আছে, আমি এ দায়িত্ব আর সামলাতে পারবো না। এবার তিনিও কাটার ধান্দা করছেন, তিনিও কেটে পড়বেন। আচ্ছা, এদিকে আপনাদের তিনি হচ্ছে আইজিপি, হচ্ছে বাহাদুর আলম, তিনি আইজিপি। আচ্ছা, আর একটা খবর হচ্ছে যেটা আমি গতকালকে বলেছিলাম, সেনাবাহিনী ব্যারাকে ফিরছে। এবার ডেটটা জানা গেছে, সেটা হচ্ছে 28 তারিখ। এই মাসের 28 তারিখ ওয়াকারুজ্জামান বলে দিয়েছে আমার সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এবার সরকার থেকে অনুরোধ করা হয়েছে এবং তারেক রহমানও অনুরোধ করেছেন
আরো যাতে একটা মাস তারা থেকে যান, তাদের গুছিয়ে নিতে সময় লাগবে। সেখানে ওয়াকারুজ্জামান বলেছেন যে আমরা অলরেডি অনেক ক্লান্ত, আমাদের বিশ্রামের দরকার, আমরা আর এই ঝামেলা নিতে পারবো না, ফলে আমাদেরকে ব্যারাকে ফিরতেই হবে। তবুও আপনারা যখন বলছেন আমি একটুখানি আলোচনা করে দেখব এবং পরে আপনাদেরকে জানাবো যে আমি থাকতে পারবো, আমার সৈন্যরা থাকতে পারবে কি পারবে না। যদি তাদের মতামত আমি জেনে দেখি তাদের মতামত আমার পক্ষে, আপনাদের পক্ষে যাচ্ছে না, অর্থাৎ মাঠে থাকার ব্যাপারে তারা রাজি হচ্ছে না, তাহলে 28 তারিখেই আমাদের শেষ দিন। 29 তারিখ থেকে আমরা সব ব্যারাকে ফিরে যাব। এবার আপনারা বুঝে নেবেন, কারণ আপনাদের সরকার গঠন হয়ে যাচ্ছে, আপনারা বুঝে নেবেন আপনারা কি করবেন কি করবেন না। এর মধ্যে আবার একটা খবর পেলাম, সেটা হচ্ছে জামাত নাকি এর মধ্যে ঢোকার চেষ্টা করছে সরকারের মধ্যে। মানে অনেক অনেক এর করা হচ্ছে। এই দুজনকে, এনসিপির অন্তত দুজনকে, এই নাহিদ আর আক্তারকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির আবার মতভেদ আছে। যে বিরোধী দল একটা গঠন হয়েছে, বিরোধী দল থেকে আবার যদি সরকারে নিই তাহলে পরে ব্যাপারটা একটুখানি গন্ডগোলে হয়ে যাবে না। ওদিকে জামাত হইল বিরোধী দলে, আবার বিরোধী দলের থেকে আমি আবার যেহেতু এনসিপি জামাতের সঙ্গে আছে, আবার বিরোধী দল থেকে আমি দুজনকে নিয়ে সরকারে ঢুকিয়ে দিলাম, তাহলে তো একেবারে মানে খিচুড়ি হয়ে যাবে। তাহলে এটা করা যাবে না। এটা নিয়ে একটা ওদের মধ্যে একটা বিএনপির মধ্যে একটা বিবাদ ঘটেছে। কিন্তু আলটিমেটলি আমার যতদূর মনে হয় এই যে ভারত সফর যেটা তারেকের আছে না, তারেককে যেটা ডেকে পাঠানো হয়েছে এখানে, সেখানে আগে যা চুক্তিমুক্তি সই করা হয়েছিল সে চুক্তিতে তো অনেক কিছু লেখা আছে, সে তো আমরা পরিষ্কার বলতে পারবো না। এবার এখানে এসে যে চুক্তিগুলো হবে সেখানে হবে আরো মারাত্মক। সেটা হবে শেখ হাসিনার ফিরে যাওয়ার চুক্তি, মানে দেশে ফিরে যাওয়ার চুক্তি, এবং তার উপরে ব্যানটা তুলে নেওয়ার কথা, এবং তাকে রাজনৈতিক মানে কর্মকাণ্ডে যোগ দেওয়ার ব্যাপারে কোনো রকম বাধা দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে পরে ভারতের দিক দিয়ে সব রকম সাহায্য বন্ধ করে দেওয়া হবে। আদারওয়াইজ যদি মেনে নেওয়া হয় তাহলে ভারত পূর্বের মতো সাহায্য করে যাবে। এখন এই ভারত বলেছে আমরা 7-8 মাস আমরা এই বিএনপিকে আমরা লক্ষ্য করব, নজরে রাখব। এই 7-8 মাসে বিএনপি কি করে তার উপরে স্থির করব যে পরবর্তী পদক্ষেপ কি হবে। কারণ বিএনপি 2004-এর ওই ঘটনা কিন্তু ভারতবর্ষ বলেনি। ভারতবর্ষ এখন একটা মন্দের ভালো বেছে নিয়েছে, যেহেতু শেখ হাসিনাকে ওখানে প্রতিস্থাপন করতে হবে, তাই একটা সরকার গঠন করে তাকে মান্যতা দিয়ে এখন শেখ হাসিনার সঙ্গে তাদেরকে বসিয়ে একটা চুক্তি করে যে করেই হোক না কেন শেখ হাসিনাকে ওখানে পুনর্বাসন করতে হবে। সেটা হচ্ছে ভারতের মত। এবার যদি দেখা গেল 7-8 মাসের মধ্যে সময়ের মধ্যে কিছু হলো না, বিএনপি তার পূর্ব দিকেই ফিরে গেল, মানে পূর্ব অবস্থানেই ফিরে গেল, ভারত বিরোধিতার দিকেই ফিরে গেল, তাহলে পিঠের চামড়া তো গোটাবেই। কারণ ভারতবর্ষ দীর্ঘদিন সহ্য করবে না। শেষ পর্যন্ত ভারতবর্ষ মানে অপেক্ষা করেছে এবং নানান রকম সুযোগ দিয়েছে। পৃথিবীর সর্বত্র কিন্তু জয়শঙ্কর এই বার্তারা কিন্তু ঘুরে পৌঁছে দিচ্ছেন। ফলে ভবিষ্যতে বাংলাদেশের ওপরে কি হবে বিএনপির আচরণের ওপরে নির্ভর করছে। বিএনপি ভারত বিরোধিতার কমাবে নাকি তার পূর্বের অবস্থানে থেকে ভারত বিরোধিতা করবে। যদি করে তাহলে পরে ভারতবর্ষ জোর খাটাতে দ্বিধা করবে না। এটাও কিন্তু তারেক রহমানকে পরিষ্কার ওখানে চুক্তিতে লেখা হবে এবং তারেক রহমানকে সেখানে সই করতে হবে। আর সই যদি না করে তাহলে তারেক রহমান সিধে লন্ডন, কারণ তখন আর কিছু মানা হবে না।
ধরো আর মারো, ধরো আর মারো। না ইউনুস পার পাবে না তারেক পার পাবে, কেউ পার পাবে না। ভারতবর্ষ এবার এঁটে গেছে, একেবারে একেবারে খিলে খিল দিয়ে দিয়েছে, মানে কোন রকম ভাবে পার পাবে না। তবে আর একটা ঘটনা ঘটেছে গতকালকে, পাকিস্তানের ওই মর্মান্তিক হারের পর ওই যে আপনাদের বুলবুল যিনি ছিলেন, তিনি তো পাকিস্তানের ক্রিকেটটাকে তিনি আর আমাদের ওই যে অধ্যাপক সাহেব আসিফ নজরুল, তিনি দুজনে মিলে তো ডুবিয়েছেন। ডোবানোর পরে এবারেতে বুলবুল নাকি বলেছিলেন আমি অনেক কষ্ট করে পাকিস্তানকে ঠুকিয়েছি। এবং পাকিস্তানের এই দুর্দশা, পাকিস্তানের টিভি গুলো যদি দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, কিস্তির বন্যা বয়ে যাচ্ছে। নানান ধরনের নতুন 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 গালাগাল যদি শুনতে হয়, তাহলে পাকিস্তানের মিডিয়া দেখুন, আর পাকিস্তানের ইউটিউব চ্যানেল গুলো দেখুন, শর্টস গুলো দেখুন, দেখলেই বুঝতে পেরে যাবেন যে পাকিস্তান কি অবস্থা। কেন বেইজ্জত হতে এলি? বয়কট করতিস, বয়কট করতিস। তোরা 27টা ম্যাচ না 28টা ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে একটাই জিতেছিস, বাকি সব কোটায় হেরেছিস। যুদ্ধে হেরেছিস, ক্রিকেটের মাঠে হেরেছিস। আবার কেন নাক, আমি বলেছিলাম না এটা নাকটা ঢোকাচ্ছিস কেন ভাই? সেই তো আবার তো চুনকালি পড়বে, তার থেকে নাকটা বাইরেই রাখ। তা আমার কথা তো আর কেউ শোনে না। যথারীতি যা হয়েছে হয়েছে, ইউনুসও শোনেনি, পাকিস্তানের শাহবাজ শরীফও শুনবে না। ভালো কথা তো কেউ শোনে না, ভালো কথা বললেও কেউ শোনে না। তবে ইউনুসের খুব মন খারাপ, এবং আমারও খুব মন খারাপ। ইউনুসের এই হাল দেখে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। এই রাজকীয় সমস্ত মানে ব্যাপার স্যাপার ছেড়ে তাকে একটা সাধারণ মানুষের কাতারে ফেলে দেওয়া হবে, সেটা উনি মানবেন কি করে বলুন? উনি তো ভেবেছিলেন উনি আজীবন এখানে কবরে যাওয়া অবধি উনি এখানে বসে থাকবেন। উনি তো বলেছিলেন 5-7 বছরের আগে, 5-10 বছরের আগে, আর এখান থেকে সংস্কার ছাড়া করা যাবে না। তখন কত সংস্কারের গল্প টল্প উনি করেছিলেন, এখন সব গল্প বন্ধ হয়ে গেছে, সে সমস্ত লাটে উঠে গেছে। দেশকে একেবারে দুধেল গাই বানিয়ে একেবারে যা পেরেছেন লুটেছেন। এইবার তার দেশত্যাগে তার ঢেঁড়া পড়লো বলে, আর মামলা তার বিরুদ্ধে হলো বলে এবার আবার এই আদালতে ছোটাছুটি হবে, এবং উকিলের পেছনে পয়সা যাবে, আবার মুখ টুক গুলো আবার ঝুলে যাবে, আবার সেই পূর্বাবস্থায় ইউনুস সাহেব ফিরে আসবে। দেখবেন আপনারা খুব শিগগির সেদিন এসে গেছে। আর বাংলাদেশের পরিস্থিতির দিকে একটু নজর রাখুন। এই যা ওই এনসিপি দুটো যদি ঢোকে এখানে, তাহলে কিন্তু ভারতবর্ষ কিন্তু ছেড়ে কথা বলবে না। কারণ জামাত সরকারের অংশ নিক, সেটা কিন্তু এগ্রিমেন্টের মধ্যে ছিল না। তারেকের সঙ্গে লন্ডনে যে এগ্রিমেন্ট হয়েছিল সেখানে কিন্তু এটা ছিল না। তারেক যদি সেই এগ্রিমেন্ট ভায়োলেট করে তারেক যদি করেন, তাহলে তারেকের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে, এটা আমি বলে দিলাম। এরা সব তো মেটিকুলাস ডিজাইনের পরের অংশ এখন আমরা 12 তারিখ থেকে দেখতেছি। এরা যতই মারামারি, ওই যে গ্রামের মধ্যে চাচা ভাইস্তা যতই মারামারি করুক জমিনে, আপনি যখন কিছু বলতে যাবেন, আপনার চাচা ভাইস্তে মিলে কিন্তু আপনার কি যে অবস্থা করবো আপনি চিন্তা করতে পারবেন না। আমি জানি না আপনি এখন গ্রামে থাকেন কিনা, আমি গ্রাম সম্পর্কে খুব ভালো করে জানি, আমি নিজেও তো গ্রামের মানুষ। এরকম বহু ঝামেলায় গিয়ে মার খেয়ে আসছি, এরকম বহু ঝামেলায় গিয়ে জরিমানা দিয়ে আসছি। তাই তারা কি কি করলো এটা কথা বলতে চাই না, আমরা কথা বলতে চাই এই সরে সরে হালি মিলা এরা যে দেশের সংবিধান ধ্বংস করবে, দেশের গণতন্ত্র ধ্বংস করবে, কত দূর করেছে আর কত দূর করবে, এদের ঠেকাইতে পারবো কিনা সেই আলোচনা করতে আমি রাজি। আমি এই শিরোনামের সাথে আমি একেবারেই একমত না। কারণ ওই আর যে মানবাধিকারের কথা বললেন, আমি বুঝতে পারলাম না দেশে মানবাধিকার সংস্থা এখন আছে নাকি। আমি তো জানি না যে তারা এখন আছে। আপনি বলতেছেন তারা বলছে বিবৃতি দিছে, এতদিন কুম্ভকর্ণের ঘুমও কিন্তু 6 মাস পরে ভাঙে, আর এদের ভাঙলো 18 মাস পরে। এই বৈদিক সাহিত্যের যে কুম্ভকর্ণ, তার চাইতে তো এরা দেখি বড় কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ আজকে যদি পৃথিবীতে থাকতো, তাহলে সে তো হয় গলায় দড়ি দিত, নাহলে হাসাহাসি করতো। যেমন গোয়েবলস যদি আজকে বাংলাদেশে জীবিত হয়ে তাকে কোনোভাবে জীবিত করে আনা যায়, জামাতের পক্ষে তো সবই সম্ভব। জামাত, চরমনায়ের পীর, এরা যদি একটু ফুফা দিয়ে যদি গোয়েবলসকে চিন্তা করতে পারতো, তাহলে যে গণশত্রু ডাস্টবিন ছবি কে দেখে সে 3বার আত্মহত্যা করতো প্রতি মিনিটে।
যে ভাই তোরা কার সামনে নিয়ে আসলি। তেমনি আজকে আমাদের যে মানবাধিকার সংস্থা, তাদের নাম যখন নেন তখন আমার বমি আসে। আমরাও তাদের 2-4 জনকে চিনি, তাদের তাদের সাথে আমরা মানববন্ধন করেছি। আপাতত তাদের সাথে আমার সাথে অন্তত পক্ষে 10 গুণ বেশি আন্দোলন করেছে, মানবাধিকার তাদের সাথে মানববন্ধন করেছে, বিবৃতি দিয়েছে, আমি জানি। আমিও কিছু কিছু করেছি। তাদের নাম শুনলে, তাদের চেহারা দেখলে এখন বমি আসে। এদেরকে মহান মানুষ মনে করতাম। আমার স্পষ্ট মনে আছে যে শিবিরের বিরুদ্ধে বিবৃতি দিল যখন, সরি, শিবিরের ক্রস ফায়ারের বিরুদ্ধে ইমরান সরকার যেদিন বিবৃতি দিল, তার উপরে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের লোকে হামলা করেছিল। সেদিন আমি ছিলাম, আমার মাথায় ঢিল পড়ছে। এগুলো কিন্তু করিয়েছিল যে আজকের যে মানবাধিকার সংস্থার নাম বলতেছেন দুজন, তারা ইমরান সরকারকে পুশ করেছে, এটা করো, এটা ইমরান তুমি এটা বলো। এবং আমি মনে করি সেটা তারা সঠিক ছিল, যে শিবির হলেও তাকে ক্রস ফায়ার দেওয়া যাবে না, আইনের মাধ্যমে তারা জেল পাস দেন। একটা শিবিরের বিরুদ্ধে, শিবিরের পক্ষে, খোদ আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের পক্ষে সরকারের বিরুদ্ধে যে সকল মানবাধিকার, মানবতাবাদী, নারীবাদীরা এত কথা বললো, তারা 18 মাস যাবৎ একেবারেই নীরব। তাদের কি কোনো বিবৃতি দিতে দেখেছেন সাদ্দামকে নিয়ে, সাদ্দামের স্ত্রীকে নিয়ে? আজকেও তো দেখলাম যে ছাত্রলীগ করার দায়ে মা বাবাকে কোপাইছে, ফেসবুকে ছবিগুলো ভাসতেছে। আপনি জানেন যে ছাত্রলীগ করার দায়ে মাকে নামাজ অবস্থায় কুপিয়ে মেরে ফেলেছে। ওই তখন তো এই এই বাংলাদেশের কুম্ভকর্ণ মানবাধিকার কর্মী ও নেতারা তো টু শব্দ ঠিক করেনি। আর আমি বুঝলাম না, এই যে যারা জুলাই সন্ত্রাসীরা যারা শহীদ হয়ে গিয়েছিল, তারা না হয় হুরির থাপড়া খেয়ে বা কবরের ফেরেস্তার আবার আজাবের ফেরেস্তার দৌড়ানি খেয়ে চলে আসছে, হঠাৎ করে তারা আবার আবার শহীদেরা জীবিত হয়ে গেছে। এই মানবাধিকার কর্মীরা 18 মাস পরে কি দেখে জীবিত হলো, আমি তো এটাই বুঝি না। হঠাৎ করে তারা জীবিত হওয়ার কারণটা কি? তালমে কুচ কালা হায়। এই ব্যাপারে ইসলামের চতুর্থ খলিফা, যিনি খোদ মুসলমানের হাতে ফজর নামাজের সময় নিহত হয়েছেন তরবারির আঘাতে, সেই ইসলামের চতুর্থ খলিফা, যাকে বলা হয় যে ইসলামের খলিফাদের মধ্যে তিনি হচ্ছিলেন শিক্ষিত ব্যক্তি, মানে সাহাবীদের মধ্যে তিনি সবচেয়ে বেশি শিক্ষিত। তিনি বলেছিলেন, মানে সেই সমাজের অনুযায়ী শিক্ষিত, তিনি বলেছিলেন শয়তান যত ভালো কথাই বলুক, শয়তানের পরামর্শ মানা যাবে না, ওইখানেও একটা শয়তানি আছে। মানবাধিকারের নেতারা হঠাৎ করে কুম্ভকর্ণের 6 মাসে না হয়ে 18 মাসে ঘুম ভাঙলো, তারা হঠাৎ করে বিবৃতি দিতেছে, তাও কাদের? ওই শালা দুলাভাই, শালি দুলাভাই, বিআই বিআই, তাদের নিয়ে বিবৃতি দিতেছে। ওই আজকে যে এই যে ছাত্রলীগ করার যারা কোপাইলো, তার পক্ষে তো একটা বিবৃতি দিতে শুনলাম না। আমরা তো 150 জন মারা গেল, তাদের পক্ষে তো কথা বলতে শুনলাম না। দায় সারা গোছের একটা বিবৃতি দিয়েছে, কেন সেটা নামটা ভুলে গেলাম, কে যেন একটা বললেন, আমি ভুলে গেছি এখন, সম্ভবত আপনার চ্যানেলেই বলেছিলেন। তিনি বলেছিলেন যে তারা টিআইবি কিছু পয়সা খাওয়ার জন্য, বিল পাস করানোর জন্য, এবং যাতে ভবিষ্যতে তারা তাদের যে আন্তর্জাতিক সংগঠন আছে তাদের মুখোমুখি না হয়, সেই জন্য একটা দায় সারা গোছে বিবৃতি, কুম্ভকর্ণের 3 গুণ সময়ের পরে তারা বিবৃতি দিল। এগুলো বদমাইশি তো আমরা কিছু বুঝি, আমাদের তো কিছু বোঝার বয়স হয়েছে এখন। আমরা তো তাদের দেখেছি খুব কাছে থেকে, নিকটে থেকে। আওয়ামী লীগের আমলে যদি ডিশ আলমকে হিরো আলম বানিয়ে ফেলছিল, সেই ডিশ আলম ওরফে হিরো আলম, তার গায়ে যদি কেউ, তাকে দেখে যদি কেউ ভেংসি দিত, দাঁত দেখাইতো, সাথে সাথেই দেখতাম যে পৃথিবীর বড় বড় দেশের রাষ্ট্রদূতরা বিবৃতি দিয়ে ফেলত। এখন আমাদের উপরে, মুক্ত চিন্তকদের উপরে, মুক্ত বুদ্ধির মানুষের উপরে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপরে এই যে হামলা, মামলা, জুলুম, নির্যাতন, হত্যা চলতেছে, একটা বিবৃতি তো আমরা দেখলাম না, যেখানে বান্দরকে ভেংসি দিলে আপনি বিবৃতি দিয়ে ফেলেন, আর এখন মানুষ হত্যা করে আপনাদের কোনো বিবৃতি নাই। আসলে ওই যে আপা যেটা বলে গেলেন, যে তাদের যখন কাজ শেষ হয় তখন তাদের কুকুরটাকে মন্দ নাম দিয়ে তারা তাকে ছেড়ে যায়। ডক্টর ইউনূসকে দিয়ে তাদের কাজ, তাদের আসলে কাজ না, তাদের আকাম কমপ্লিট। তাই এখন তারেক রহমানকে নিয়ে আসছেন, বান্দর দিয়ে কাজ করানো শেষ, এখন হনুমান নিয়ে আসছেন। এখন হনুমান দিয়ে কি করাবেন সেটা আমাদের দেখার বিষয়। আমি ভাই আপনার শিরোনাম নিয়ে আলোচনা করতেই রাজি না, কারণ হলে এটা হলো তারাই খালু শালা দুলা ভাইয়েরা মারামারি করতেছে, এর মধ্যে গিয়ে ভাই আমি বিপদে পড়তে রাজি না। আমি যদি শালার পক্ষে নিয়ে দুলাভাইয়ের পক্ষে যাই, ওই পরে শালা দুলাভাই যখন মিল হবে আবার মারবে, আবার
তাই ভাই ওই শালা দুলাভাই, শালি দুলাভাই, শ্বশুর শাশুড়ি, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই নাই লেখেতে বিয়ে গায়, সেভাবে তারা খালাতো ভাই, এরকমও কিছু আছে। তাদেরকে আপনি কথা বলতে দেন, এই ব্যাপারে আমি কথা বলতে রাজি না। কারণ যেখানে মানুষকে মেরে ফেলেছে 17 মাসে, মানবাধিকার সংস্থারা কোনো কথা বলে নাই, হঠাৎ করে আজকে তাদের মুখে, তাদের 18 মাস পরে বাংলাদেশের মানবাধিকার কুম্ভকর্ণের ঘুম ভাঙলো, মনে হইলেই আমার হাসি আসতেছে। এদের উদ্দেশ্য একটু ভালো না, তারা নতুন এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। আমরা কিছুদিন অপেক্ষা করলে তাদের সম্ভবত আগামীকালই আমরা দেখতে পারবো যে এদের আসল উদ্দেশ্য কি ছিল। অনেক সার্কাস আমরা আগামীকাল বা আগামী 48 ঘন্টার মধ্যে দেখব। তখন দেখবেন আমরা কি কি বলতে পারি, কি বলবো না। সেইটা যেটা বলতেছিলাম আমি ভুলে গেছি, নাহিদের কাছে গেল, চরমনের পীরের কাছে গেল, এই সেই তারেক রহমান যিনি হাওয়া ভবনের 10% হিসেবে খ্যাত ছিলেন, খাম্বা তারেক নামে খ্যাত ছিলেন, এত খারাপ ছিলেন, তারপরেও তিনি কিন্তু একবার বঙ্গবন্ধুর সমাধিতে গিয়েছিলেন। কিন্তু আজকে 17 বছর লন্ডন থেকে সভ্য হয়ে আসা তারেক রহমান যাইতেছে পাকিস্তান পন্থী রাজাকারের বাচ্চাদের কাছে, রাজাকারের কুল শিরোমণির কাছে। কিন্তু বঙ্গবন্ধুর নামটি তার মুখে আমরা শুনলাম না, মুক্তিযুদ্ধের পক্ষের কথা আমরা শুনলাম না। তারা গুচ্ছা ভাঙাইতে গেছে আমার ভাবির পোলা নাহিদ, নাকি পেট বাড়াইছে, এখন পেট মোটামুটি ফুলছে আর কি। কি নাহিদ নাকি নাম, বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে ডাচবি ছবি, তার গুচ্ছা ভাঙাইতে গেছে, চরমনাই পীরের গুচ্ছা ভাঙাইতে গেছে, জামাতার আমিরের গুচ্ছা ভাঙাইতে গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় দল বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করে রেখেছে, এই ব্যাপারে টু শব্দটি করে না। খালি ফিল্ডে গোল দেওয়ার পরেও তারা তারা মারামারি করে। বুঝতে পারছেন তো এদের কি চরিত্র। আর মানবাধিকার সংস্থা 18 মাস পরে পর একেবারেই এদের দাঁত খুললো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত ব্রিটেন যাচ্ছেন। এখন এই নিয়ে কূটনৈতিক মহলে একটা পরামর্শ চলছে। আজকে আমাদের আনন্দবাজারে এ নিয়ে আমি বহু আগে একটা খবর করেছিলাম, তিনি বিদেশ ভ্রমণে যাবেন। তখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছিল, তাই তার সফরটাকে রদ করা হয়েছিল। এখন আবার নতুন করে ভাবা হচ্ছে। এই হচ্ছে আনন্দবাজার পত্রিকা। এইখানে নানান বিষয়ের মধ্যে একটা বিষয় এখানে উঠে এসছে, সেটা হচ্ছে, আমি তো আপনাদের পড়ে শোনাচ্ছি। মাফ করবে, দেরি হচ্ছে। ঢাকা সাবধানে পা ফেলতে চায় দিল্লি, এই শীর্ষক যে এটা হয়েছে, সেখানে যেটা বলা হয়েছে, বাড়তি মাখামাখি প্রয়োজন নেই, শুধু দরজাটা খোলা রাখতে হবে। ভোট পরবর্তী বাংলাদেশের সঙ্গে এই নীতি নিয়ে চলার কথাই ভাবছে সাউথ ব্লক। সাউথ ব্লকের আরো ভাবনা, এমন কোন সংকেত দেওয়া আপাতত ঠিক হবে না। বাংলাদেশে ভারত বিরোধী অংশ বলার সুযোগ পায়। নয়াদিল্লি বিএনপির ওপরে প্রভাব খাটানোর চেষ্টা করছে, এটাও যেন বলার চেষ্টা না করা হয়। এই কথাও নয়াদিল্লিকে মনে রাখতে হচ্ছে। ভারত তথা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় জামাতের উত্থান নজরে পড়ার মতো। ভবিষ্যতে নিরাপত্তা ক্ষেত্রে এই বিষয়গুলি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে একাংশের মতামত। আগামীকাল বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যোগ দিতে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে লোকসভা স্পিকার ওম বিড়লা যাচ্ছেন। এরপর লম্বা খবর আছে যে কিভাবে নির্বাচন হয়েছে, এভাবে কিভাবে এনসিপি পরাজিত হয়েছে, সেই সমস্ত খবর আপনারা সব জানেন। ওই খবরটুকু আমি বাদ দিচ্ছি। বাদ দিয়ে যে খবরটায় আসছি সেটা হচ্ছে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লাল দাগ দেওয়া, দেখুন এই অংশটুকু আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে প্রশ্রয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কিন্তু ভারতবর্ষ সেই প্রশ্নের কোনো জবাব দেয়নি, এবং ভবিষ্যতে ভারতের যে এটা, সে প্রসঙ্গ কোনো পরিষ্কার কিছু করা হয়নি। তবে তিনি ব্রিটেন সফরের ব্যাপারে একটুখানি উদ্গ্রীব হয়ে রয়েছেন। ব্রিটেন সফর উনি করতে চান।
এখন এই ব্যাপারে সংশ্লিষ্ট কূটনীতিক দৌত্যের কথা ভাবতে পারে সাউথ ব্লক, এমনটাই পরামর্শ দেওয়া হয়েছে দোভালের অফিসে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের সংঘাত বিন্দু সেক্ষেত্রে অনেকটা হয়তো বাড়তেও পারে, আবার কমতেও পারে। এখন ব্যাপারটা হচ্ছে যে শেখ হাসিনা এই এক ভারতবর্ষে থাকতে 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 তিনি বোর হয়ে গিয়েছেন। খুব সাধারণ ব্যাপার। একটা মানুষ যদি 18 মাস একটা জায়গায় বন্দি অবস্থায় থাকেন, তাহলে তার মানসিক এবং শারীরিক অবস্থার উপরে একটা প্রভাব পড়ে। তিনি দীর্ঘদিন ধরেই তিনি যেতে চাইছিলেন, কিন্তু সেরকম অবস্থার সৃষ্টি হয়নি। কিন্তু এখন একটা নির্বাচন হয়ে গিয়েছে, নির্বাচনে একটা দল এসছে। আর ব্রিটেন হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে ইউরোপটা পুরো যাওয়া যায়। ব্রিটেনে প্রচুর আমাদের আওয়ামী লীগের লোকজন রয়েছেন, ফলে তারাও ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আজকে আমাদের এখানে যে সমস্ত যে অনুষ্ঠানটা আছে, সেখানে যে সমস্ত আমাদের মানে লোকজন আসবেন, বলা হচ্ছে আজ রাজধানীর বিশ্বকে ডাক, এই হেডিংটাও আপনারা দেখুন, বিশ্বকে ডাক মোদির। আমি প্রত্যেকটা খবরের কাগজ খুলে খুলে আপনাকে দেখাচ্ছি। বিশ্বকে ডাক মোদির, সেখানে কি লেখা হচ্ছে, আজ রাজধানীর ভারতে মন্ডপমে 5 দিনের কৃত্রিম মেধা ইম্প্যাক্ট সামিটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বকে ভারতের মঞ্চে আহ্বান জানালেন। বললেন, এআই নিয়ে আলোচনা করতে আজ হাজির গোটা বিশ্ব। ভারত আয়োজন করছে এই সম্মেলনে আমি অভিবাদন স্বাগত জানাচ্ছি সারা বিশ্বের শিল্প নেতা, প্রযুক্তিবিদ, উদ্ভাবক, নীতি নির্ধারক, গবেষকদের। তাদের কথা সম্মেলনের বিষয়বস্তু সর্বজন হিতে কাজ করবে, অর্থাৎ সকলের ভালোর জন্য এই অনুষ্ঠান। আসলে এআই কে মানুষের উন্নতির ব্যবহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সম্মেলনে যোগ দিচ্ছে 65 দেশ। দিল্লির বুকে এটা ব্যস্ততম সময়। G20 ঘিরে তোড়জোড় আগেই শুরু হয়েছে। অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সার্বিয়া, এস্তোনিয়া, তানজানিয়া এবং আফ্রিকার প্রতিনিধিরা যোগ দিয়েছেন। আনুমানিক দৈনিক প্রায় 2.5 লক্ষ দর্শক আসবেন। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোরগে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কে, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস যোগ দিচ্ছেন। এখন এই যে বিশ্ব নেতারা আসছেন না, এই বিশ্ব নেতাদের সঙ্গে একটা আলোচনা চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও একটা আলোচনা চলবে, যার জন্য কূটনীতিকদের মতামতটা চাওয়া হয়েছে। এখন সেক্ষেত্রে শেখ হাসিনা হয়তো খুব শিগগিরই হয়তো বিদেশ যাওয়ার জন্য তৈরি হতে পারেন, এবং তার প্রথম যাত্রা হবে ব্রিটেন। ব্রিটেন থেকে উনি ফ্রান্স, জার্মান, ইটালি ফিটালি যেখানে উনি যেতে চান, ওনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া আছে, ওনার অসুবিধা নেই। আর ভারত পুরোটাই স্পন্সর করছে। ভারতের পুরো সুরক্ষা টিম তার সঙ্গে যাবে, তাকে পুরো সুরক্ষা দেওয়া হবে। তার জন্য প্রাইভেট জেটের ব্যবস্থা করা হয়েছে, যে জেটে সুরক্ষা বাহিনীও থাকবে। এবং যে সমস্ত দেশগুলোর ওপর দিয়ে উনি যাবেন, সেই দেশের সঙ্গে কথা বলা হয়েছে তারা যেন তাদের ফাইটার প্লেন দিয়ে এই ট্রেনকে যাতে পথ দেখিয়ে নিয়ে যায় এবং সুরক্ষার ব্যবস্থা করা হয়। এখন এইটা যদি হয়, তাহলে পরে প্রধানমন্ত্রী সারা বিশ্বের সঙ্গে কথা বলতে পারবেন। যেটা আমি বহু পূর্বে বলেছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে বেরোবেন, তখন নানান কারণে সেটা হয়ে ওঠেনি। তো অনেকেই লিখেছিলেন যে কি হলো বিদেশ সফর সম্পর্কে, আর আপনি তার কিছু বললেন না। তখন ব্যাপারটা হচ্ছে পুরোটাই হচ্ছে কূটনৈতিক ব্যাপার। কূটনীতিতে কখন কোনটা আগে আসে, কখন কোনটা পিছনে যায়, এ তো আমরা বলতে পারবো না। ফলে এখন পরিবেশ পরিস্থিতি এবং সমগ্র ব্যাপারটা পাল্টে গেছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে
এখন শেখ হাসিনাকে যদি পাঠানো হয় ওনাকে নিরাপত্তা দিয়ে, তাহলে ভারত নিশ্চিন্ত থাকবে এবং প্রত্যেকটা দেশের কূটনীতিকদের সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করে ডেট ফিক্স করে তারপরেতেই কথা বলা হবে। এ ব্যাপারে আমি শোনালাম যে কূটনীতিকদের সঙ্গে কথা বলা হচ্ছে, অজিত দোভালের সঙ্গে কথা বলা হচ্ছে। এটাও সত্যি যে 1.5 বছর ধরে উনি একটা জায়গায় বন্দী থেকে উনি মানসিক দিক দিয়ে একটুখানি মানে এই হয়ে গেছেন, মানে কি বলা হয়, অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে গেছেন। তাকে বাইরে যাওয়া অতীব প্রয়োজন, ডাক্তাররাও বলেছেন তার একটু বাইরে যাওয়া দরকার। সেক্ষেত্রে তাকে হয়তো বাইরে যেতে অনুমতি দেওয়া হচ্ছে এবং তিনি ব্রিটেনে যাবেন প্রথম। সকালবেলা এই খবরটা দিয়ে শুরু করলাম, বাকি দুপুরে বিকেলে আবার নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে। সবাই এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করবেন।